পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নোরায়েশা মাহানুর, পর্ব সংখ্যা 23। এই যে মেয়ে, এই বাড়িতে তোমার কোনো স্থান নেই। তাজউদ্দিনের কথা শুনে ঘাড় কাত করে ধীর স্থির চোখে তাকালো দৃষ্টি। ধারালো স্বরে জবাব দিল, কোথাও আপনার ভ্রম হচ্ছে। আমার শরীরেও যে শেখ পরিবারের রক্ত প্রবাহিত, সেটা কি ইচ্ছে করে ভুলে গেছেন? তেজটা আসে কোথা থেকে তোমার? বাবা নেই, মা নেই, পরিবার নেই, নিজের কোনো সম্মান নেই। একে তো ধর্ষিতা, তার উপর আবার বিয়ের দিন বিয়ে ভেঙে গেছে। এত কলঙ্ক বয়ে নিয়ে এখনো শ্বাস নিচ্ছ কিভাবে? তোমার তো অনেক আগেই মরার কথা ছিল। বাতাস জমাট বেঁধে এলো, দৃষ্টি স্থির হয়ে রইল। কয়েক নিঃশ্বাসের সময় ধরে চোখ না সরিয়ে তাকিয়ে থাকলো সে তাজউদ্দিনের দিকে। এদিকে সাইফের পায়ের তলা শূন্য হয়ে গেল, সামান্য দুলে উঠল শরীর। কথাগুলোর বিষ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে নিজের কানে শুনেই সাইফের বুক আসছে। তাহলে দৃষ্টির অন্তরে এই শব্দগুলো কতটা বিষাক্ত হয়ে বিঁধছে তা সে কল্পনাও করতে পারছে না। মরে গেলে তো আপনারই স্বার্থসিদ্ধি হতো, তাই না? কিন্তু শুনে রাখুন, এত উদার দয়ার শরীর আমার নয় যে নিজের মৃত্যু দিয়ে কারো জয় নিশ্চিত করব। আমি থাকবো, আপনার চোখের সামনেই থাকবো, আর আমার যা প্রাপ্য তা আমি আদায় করেই ছাড়ব। পারেন তো বাধা দিয়ে দেখান। বাক্য ছুড়ে দিয়ে দৃষ্টি হঠাৎ ঘাড় ঘুরিয়ে পা বাড়ালো। তীব্র বাতাসের ধাক্কায় খুলে গেল তার বিশাল খোপা। ঝরে পড়ল চুলের ঢেউ, কোমর ছাপিয়ে ঝলসে গেল বাতাসে। ইমন বোঝার আগেই চোখের সামনে থেকে ঘূর্ণিঝড়ের মতো মিলিয়ে গেল দৃষ্টি। সাইফের চোখে জল জলে রক্তাভ দৃষ্টি। স্থির হয়ে তাকিয়ে রইল তাজউদ্দিনের দিকে। কয়েকটি ভারী মুহূর্ত পার হতেই সেও পদক্ষেপ নিল, ধেয়ে গেল সেই দিকেই যেদিকে হারিয়ে গেছে দৃষ্টি। আয়নার সামনে অবিচল দাঁড়িয়ে আছে দৃষ্টি, দীর্ঘ 15 মিনিট ধরে একই ভঙ্গিতে, নড়াচড়া নেই শরীরে বিন্দু মাত্র। খোলা চুলের কিছু গোছা এলোমেলো হয়ে কপালে আশ্রে পড়েছে, কাপড়ের আঁচল গড়িয়ে পড়েছে কাঁধ থেকে, সরে গিয়ে মেঝেতে নিঃসার হয়ে পড়ে আছে, অথচ কোনো ভ্রুক্ষেপ নেই। এই স্থির চোখের চাহনি আটকে আছে কেবল নিজের প্রতিবিম্বে। হঠাৎ খট করে খুলে গেল দরজা, ধীর পদক্ষেপে ভেতরে প্রবেশ করলো সাইফ। তবুও দৃষ্টির চোখে কোনো সাড়া নেই। দরজা বন্ধ করে সোজাসুজি তার দিকে মুখ ফেরাতেই ঠিক সেই মুহূর্তে পাশে রাখা ফুলদানি তুলে এক ঝটকায় ছুঁড়ে মারল দৃষ্টি। প্রচণ্ড শব্দে আঘাত খেয়ে আয়নার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। কাচের এই ভাঙা শব্দে সাইফের শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো দৃষ্টি, জ্বলন্ত চাহনি নিক্ষেপ করলো সাইফের চোখে। দৃষ্টির চোখে চোখ পড়তেই শ্বাস গলায় আটকে গেল সাইফের। অস্বাভাবিক লাল দুটি চোখ, দীর্ঘ সময় ধরে গোপন কান্নার চাপে যেন ফেটে রক্ত ঝরবে এখনই। সেই চোখের ভয়াল দহন সাইফের বুক চিরে ভস্ম করে দিল তাকে। ধীরে তার দিকে এগিয়ে এলো দৃষ্টি। আমাকে এখানে কেন টেনে এনেছেন? ইচ্ছে করেই, তাই তো? আমাকে আবারও গুড়িয়ে দেওয়ার জন্যই কি এই আয়োজন আপনার? ভেঙে চুরে টুকরো টুকরো করে দিতেই কি এত প্রয়াস? শুকনো ঢোক গিলে ফেলল সাইফ। মেয়েটার কণ্ঠ শিউরে ওঠা কোনো অশরীরের মতো শোনাচ্ছে, কান কেটে বুকের ভেতর ঢুকে যাচ্ছে। মুহূর্তের মধ্যে এগিয়ে এসে পাঞ্জাবির কলার মুঠো করে চেপে ধরল দৃষ্টি। কেন আমাকে বিয়ে করেছিলেন আপনি? আমার মতো এক ধর্ষিতা মেয়েকে বিয়ে করে উদারতার পতাকা ওড়াতে কে বলেছিল আপনাকে? সাইফ নীরব। সেই নীরবতাকে ঝাঁকিয়ে ভাঙার জন্য আবারও ঝাঁপিয়ে পড়ল দৃষ্টি। কলার টেনে আরও কাছে নিয়ে চিৎকারে ভরিয়ে দিল চারদিক। একদম চুপ থাকবেন না, বলুন। আপনার বাবার ভাষায় আপনিও কি আমার রূপে পাগল হয়েছেন? তাই তো, কিন্তু শুনুন, এই রূপে কিছুই নেই। এই রূপ অপমানিত, এই রূপ কলঙ্কিত। শুনছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? সাইফের চোখে ভেসে উঠল নিঃশেষ অসহায়তা। এ মুহূর্তে কোনো শব্দে, কোনো ভঙ্গিতে ভাষা প্রকাশ করবে কিছুই খুঁজে পেল না সে। এই কারণেই আমি আপনাকে এড়িয়ে গিয়েছিলাম। আমার কলঙ্কের ভারে আপনার জীবনটাকে আমি শেষ করতে চাইনি। আপনাকেও কখনো বিয়ে করতে চাইনি। তাহলে কেন আমাকে বিয়ে করলেন? কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। শুধু এই মুখশ্রী, এই সৌন্দর্য নয়, আপনি যেমন, আপনার ভেতর বাহির মিলিয়ে সম্পূর্ণ আপনিটাকেই আমি ভালোবেসেছি। শিথিল হয়ে এলো দৃষ্টির আঙুলের আঁকড়ে ধরা চাপ। এতক্ষণ ধরে জমে থাকা কান্নার বাঁধ ভেঙে পড়ল হুড়মুড় করে। বুক ভেঙে ঢুকরে কেঁদে উঠল সে। সেই শুরু থেকেই আপনাকে ভালোবেসেছি আমি, আজও ভালোবাসি, কালও ভালোবাসি।
সারা জীবন ভালোবাসবো। কণ্ঠ রুদ্ধ করে দৃষ্টি শব্দ ছুড়ে দিল আবারও। কিন্তু আমি কারো ভালোবাসা চাই না, চাই না আপনারও। সরে যান আমার জীবন থেকে। এই কলঙ্কের বোঝা নিয়ে আমি আপনার প্রাপ্য ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো না। সংশয়ের দাগ নিয়ে আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। চলে যান, চলে যান আমার জীবন থেকে। সাইফের বুকের ভেতর অজস্র ধাক্কা দিয়ে আঘাত করতে করতে সাইফকে এক পা করে ঠেলে নিয়ে গেল দৃষ্টি, যতক্ষণ না পিঠ ঠেকে গেল দেয়ালে। তারপর তার থেকে সরে গিয়ে হঠাৎ ঝড়ের মতো ঘরের সব কিছু ওলটপালট শুরু করলো। যা সামনে পড়ছে তাই হাতের ছাপটায় ছড়ে দিচ্ছে এদিক সেদিক। অচেতন ক্রোধের সেই ঝাপটায় এক ছোট্ট ভারী শোপিস এসে সোজা আঘাত করলো সাইফের কপালে। আঘাতের খেয়ালই করলো না দৃষ্টি। কপালে হাত রেখে সাইফ সামান্য গঙিয়ে উঠল, কিন্তু দৃষ্টির কান্নার গর্জনরত ঘর সেই শব্দ গিলে নিল। রক্ত ফেটে বেরিয়ে এলো কপাল থেকে, গড়গড়িয়ে পড়তেও লাগলো মুখ বেয়ে। হাত দিয়ে ব্যর্থভাবে রক্ত থামাবার চেষ্টা করলো সাইফ, অথচ দৃষ্টি কিছুই টের পেল না। কিন্তু দৃষ্টি থেমে নেই, উন্মাদের মতো ঘূর্ণি বাতাস হয়ে উঠেছে সে। বহু বছরের পুঁতে রাখা ক্ষত আজ নতুন করে আগুন ছড়াচ্ছে তার ভেতর। এবার দু হাতে টেনে তুলতে গেল ভারী এক বড় ফুলদানি। তার চোখে পড়তেই সাইফ দৌড়ে গিয়ে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। নিজের হাতের বাঁধনে পাগল হয়ে ওঠা দুই হাত থামিয়ে দিল সে। এমন করবেন না বউ, আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে না। দয়া করে একটুখানি থামুন, আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনি অসুস্থ। নিজেকে মুক্ত করার প্রণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে দৃষ্টি, অথচ সাইফের বাহুর বল লোহার শিকল। এক চুলো শিথিল হচ্ছে না। চোখের কোণে জমে থাকা বেদনা জল গড়িয়ে পড়ছে অবিরল। ভেতরটায় তীব্র দহন ছড়িয়ে দিচ্ছে প্রতিটি শ্বাসে। বক্ষ গহ্বরে গভীরে কাটার মতো বিঁধে থাকা যন্ত্রণা আত্মার শিরা উপশিরায় ছড়িয়ে দিয়ে সব অনুভূতিকে স্তব্ধ করে তুলেছে। আমাকে ছেড়ে দিন বলছি। মুছে ফেলুন আমার উপস্থিতি আপনার জীবন থেকে। আমার মতো তুচ্ছ আর অর্থহীন অস্তিত্বের জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। দয়া করুন, চলে যান। বাক্য শেষ হওয়ার আগে নিস্তেজতা গ্রাস করলো তার সমস্ত দেহ। মাথা পিছনে হেলে সাইফের বুকে ঢলে পড়ল। ভোঙর পাখির ডানা হঠাৎ ভেঙে গেল। পুনরায় চেতনা হারালো দৃষ্টি। সাইফ বিন্দুমাত্র দেরি না করে তাকে বুকে আগলে তুলে নিল। দৃঢ় পদক্ষেপে নিজের কক্ষের দিকে অগ্রসর হলো। যাওয়ার পথে ঠিক মুখোমুখি হয়ে পড়ল ইমনের সঙ্গে। উদ্বেগ নিয়ে ইমন বলে উঠল, ভাই আপনার কপাল, তোর ভাবির ঘর পরিষ্কার করার ব্যবস্থা কর দ্রুত। ইমন আর কোনো শব্দ খুঁজে পেল না। মাথা নত করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। সাইফ তার পাশ ঘেঁষে এগিয়ে গেল। খাটে আস্তে করে শুইয়ে দিল দৃষ্টিকে। তারপর তার শীতল হাত নিজের মুঠোয় বন্দি করে মেঝেতে বসল। সাইফের চোখ থেকে নীরব স্রোতের মতো নোনা জল গড়িয়ে এসে থিত হলো দৃষ্টির হাতের পিঠে। কান্নায় কাঁপতে কাঁপতে থেমে থেমে উচ্চারণ করল, আপনাকে আমি ভালোবাসিব, অগাধ ভালোবাসি। আপনি আমার চাঁদ। চাঁদের বুকে দাগ থাকলেও যেমন মানুষ তাকে পূর্ণ ভালোবাসায় ভরে রাখে, আপনার গ্লানি, আপনার কলঙ্ক নিয়ে আমিও তেমনভাবেই আপনাকে নিঃশেষ ভালোবাসি। হঠাৎ দরজায় টোকা পড়ল। বাইরে থেকে ইমনের সংযত কণ্ঠ ভেসে এলো। সাইফ ধীরে উঠে এসে একখানা কম্বল টেনে দিল দৃষ্টির গায়ে। তারপর বাইরে পা বাড়ালো। ব্যান্ডেজটা করে নিন ভাই, অনেকটা রক্ত পড়েছে। কপালে হাত ছুঁয়ে সাইফ বুঝলো রক্ত শুকিয়ে গাঢ় হয়ে আছে। বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে সে ড্রয়িং রুমে গিয়ে বসল। ইমনও আর কিছু না বলে নিপুণ হাতে ব্যান্ডেজ জড়িয়ে দিল। অন্ধকারে নিমগ্ন কক্ষটি হঠাৎ করে বিদ্যুতের ঝলকে উন্মোচিত হলো। আলো ছড়িয়ে পড়তেই দৃশ্যমান হলো এক বিশাল হোয়াইট বোর্ড। ধীর স্থির পায়ে কেউ একজন অগ্রসর হলো তার দিকে। পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, তবু প্রতিটি শব্দ হিসেব কষে ফেলা। বোর্ডের সামনে এসে থামল সে। সেই বোর্ড ভরা অসংখ্য আলোকচিত্রে, কোনো মুখায়ব, কোনো দৃশ্য, আবার কোনো কাগজের টুকরো। চারপাশে রঙিন চিরকুট, আর তাতে নোট আর দাগ কেটে রাখা শব্দমালা। এখানে সেখানে গাঢ় মার্কারের আঁচড়, যা কেবল একটি ধাঁধার খণ্ডচিত্র নির্দেশ করছে। অদৃশ্য সুতোয় বাঁধা প্রতিটি টুকরোকে একত্রে গেঁথে ফেলার প্রচেষ্টা চলছে। লোকটির দৃষ্টি গভীরভাবে গেঁথে আছে সেই বোর্ডে। শীতল অনুসন্ধানী ওজনদার এক দৃষ্টি। প্রতিটি রং, প্রতিটি ছবি, প্রতিটি শব্দ তার মনে কোনো সূত্রের জন্ম দিচ্ছে। সে এক অদৃশ্য সমীকরণের যোগসূত্র খুঁজছে। তখনই কক্ষে আরেক দিদি প্রবেশ করলো। আর কতদিন সময় লাগবে?
গোপনে গোপনে খেলা জমছে না আর, এবার কিছু একটা করা উচিত। সাদা বোর্ড থেকে নজর সরিয়ে লোকটি ধীরে আগন্তুকের দিকে তাকালো, চোখে গভীর চিন্তার ছায়া, ঠোঁটে সংযত স্বর। এখনই নয়, এই মুহূর্তে সামনে আসা মানে বিপদকে আমন্ত্রণ। আমাদের আর একটু সময় নিতে হবে। আগন্তুক মাথা নেড়ে সম্মতি জানালো। পাশে রাখা লাল মার্কারটি হাতে তুলে নিল সে। তারপর ঠান্ডা নিপুণতায় গোল বৃত্ত এঁকে দিল মাহির ছবির চারপাশে। মেয়েটার সাথে ঠিক কী ঘটেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে দেখে মনে হচ্ছে গ্যাং রেপের শিকার। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু মেয়েটা কিভাবে এই ক্রিমিনালদের সাথে জড়িয়ে পড়লো সেটাই আমাকে ভাবাচ্ছে। হতে পারে মেয়েটাই এদের গ্যাংয়ের অংশ ছিল, কাজ ফুরিয়েছে তাই তাকে শেষ করে দিয়েছে। খোঁজ চালাতে হবে আরও গভীরে। অনুভব হচ্ছে কোনো না কোনো সূত্র শীঘ্রই হাতে এসে যাবে। চল, সময় নষ্ট করার সুযোগ নেই। এক মুহূর্তেই নিভে গেল ঘরের আলো। দেয়াল, বোর্ড, ছবি, চিরকুট সব কিছু ডুবে গেল নিঃশেষ অন্ধকারে। আবারও অদৃশ্যর গহ্বরে মিলে গেল সব অস্তিত্ব। বিকেলের কোমল বাতাসে দুলছে ছাদ খোলা বারান্দার পর্দাগুলো। একপাশে বেতের চেয়ারে হেলান দিয়ে নিশ্চিন্তে বসে আছে ঈশিতা। আঙুলে মচমচে আচার, চোখ আটকে আছে ফোনের স্ক্রিনে চলমান সিরিজে। হঠাৎ করেই সেই শান্তি চুরমার করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল নয়ন আর জিদান। তাড়াহুড়োয় গতি থামাতে না পেরে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়ল। আচমকা ধূপ শব্দে ঈশিতা চমকে উঠে প্রায় লাফিয়ে দাঁড়িয়ে গেল। আরে আরে, কি করছেন আপনারা? কোনো রকমে শরীরের ভার সামলে নিয়ে নয়ন আর জিদান উঠে গিয়ে ধপাস করে বসে পড়ল পাশের বেতের চেয়ারে। বসতে বসতেই নয়ন একগাল হাসি দিয়ে বলল, একা একা বোরিং লাগছিল, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। ঈশিতার ভ্রু মুহূর্তেই কুঁচকে উঠল। সে কি তাদের সখী নাকি যে বসে বসে গল্প করবে? তাছাড়া বাকি সবাই কোথায় হারিয়ে গেল যে এই দুজনের এখন তার সাথে গল্প করার অবসর মিলল? সেটাই ভাবতে লাগলো সে, তবুও ভদ্রতার খাতিরে ঠোঁট নাড়ল না। এদিকে নয়ন আর জিদান কেমন অদ্ভুত দৃষ্টিতে একে অপরের দিকে তাকাচ্ছে। উজান কি ছোটবেলা থেকেই এমন গম্ভীর আর ঠোঁটকাটা নাকি? নয়নের প্রশ্নে ঈশিতা তার দিকে তাকালো, ঠোঁটে হালকা হাসি টেনে উত্তর দিল, উজান ভাই এমনই, তবে মানুষ ভালো। উজানের খালতো বোন দৃষ্টিকে কোথাও দেখছি না, কোথায় সে? আপু তাদের বাড়িতে ফিরে গেছে। জিদান ভ্রু তুলল বিস্ময়ে। এই বাড়ির খুঁটিনাটি তাদের বোধের বাইরে। কে কখন আসে, কে কখন হারিয়ে যায়, কোনো কিছুই ঠিকমতো আন্দাজ করা যায় না। তাছাড়া সবাই এমন এক ধরনের আলগা দূরত্বে থাকে যেন ইচ্ছে করেই দেয়াল তুলে রেখেছে নিজেদের চারপাশে। বিশেষ করে দৃষ্টি, সে তো প্রায় অদৃশ্যের মতোই ছিল। এতদিন কেটে গেছে তারা এখানে, অথচ দৃষ্টিকে গুনে গুনে কয়েকবারই চোখে পড়েছে। তাতেও মুখাবয়ব স্পষ্ট দেখার সৌভাগ্য তাদের হয়নি। এই নিন আচার খান। মুখে হালকা হাসি টেনে আচারের বয়াম থেকে কয়েক টুকরো আচার তুলে এগিয়ে দিল ঈশিতা। সেটা হাতে নিতে নিতে নয়ন হঠাৎ বলল, তোমার বয়ফ্রেন্ড কি করে? ধূপ শব্দে আচারের বয়ামটা প্রায় হাত ফসকে পড়তেই বসেছিল ঈশিতার। কোনোভাবে সেটাকে সামলে নিয়ে অবাক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে রইল সে। জিদান তাড়াতাড়ি কোনোই দিয়ে নয়নের পেটে একটা ধাক্কা দিল, কিন্তু নয়নের চোখে ততক্ষণে কৌতূহল। সে ঈশিতার উত্তর শোনার অপেক্ষায়। মানে মানে তুমি এত সুন্দর একটা মেয়ে, নিশ্চয়ই প্রেম করো। তোমার বয়ফ্রেন্ড কি করে সেটাই জানতে চাইলাম। আসলে কার কপাল এত ভালো এটা জানার খুব ইচ্ছে হলো। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি বলো? বিশ্বাস হচ্ছে না। জিদান এবার বিরক্ত নয়নে নয়নকে থামাতে চাইল। ও বলছে নেই, তুই আবার কথা বাড়াচ্ছিস কেন? সত্যি বলছো তুমি? জি। বলে হঠাৎ উঠে দাঁড়ালো ঈশিতা। তারপর তড়িঘড়ি করে যোগ করলো, আচ্ছা আপনার আচার খান, আমার একটু কাজ আছে, কিছু নোটস লিখতে হবে। নিজের মোবাইল হাতে নিয়ে প্রায় দৌড়ে চলে গেল সে। ঈশিতা যেতেই নয়ন মুখ ঘুরিয়ে জিদানের দিকে তাকালো। ভাই, একে যদি পটিয়ে ফেলতে পারি সেই হবে। মনে হচ্ছে আমার প্রেমের ফুল ফুটতে শুরু করেছে। চল শালা এখান থেকে, উজান শুনলে তোর মাথা ধর থেকে আলাদা করবে। বলেই নয়নকে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে নিল জিদান। কিছুদিন আপনি বাইরে যাবেন না। ইমনের কথায় ধীরে ভ্রু বাঁকিয়ে দৃষ্টি তুলল নীলিমা। কেন? আমার তো কলেজ আছে। না, আপাতত যাওয়া লাগবে না, ভাই নিষেধ করেছেন। কয়েকটা দিন বিরতি নিন, তারপর আমি নিজেই পৌঁছে দেব। দড়িতে ঝোলানো জামাগুলো গুটোতে গুটোতে হঠাৎ থেমে গেল নীলিমার হাত। বুকের কাছে কাপড় চাপা দুহাত বাঁধা অবস্থায় অনড় চাহনি নিক্ষেপ করে ইমনের দিকে স্থির হলো। বলুন তো, কারণ কি?
আবার কিছু ঘটেছে নাকি? আমি কিছুই জানি না, শুধু ভাই যা বলেছে তাই শুনতে হবে। বলেই রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো ইমন। নীলিমা নীরব রইল, ভেতরের সব প্রশ্ন গিলে ফেললো এক নিঃশ্বাসে। কিছুক্ষণ ভাবনার অতল গহ্বরে ডুবে থেকে ইমন কণ্ঠে মৃদু বিষণ্ণতা মিশিয়ে বলল, ভাবির অন্তরে কত অনন্ত বেদনা জমা আছে, তাই না? এত ছোট্ট প্রাণে এত অসহ্য যন্ত্রণা কিভাবে বহন করে সে? নীলিমা ঠোঁটের কোণে ক্লান্ত দীর্ঘশ্বাসের ধোঁয়া ভেসে উঠল। নিয়তির পাতায় যা খোদাই হয়ে যায় তা মানুষের শক্তি দিয়েও মোছা যায় না। কিন্তু আপুর মতো এত নিষ্ঠুরতম ভাগ্য আর কারো জীবনে না আসুক। ইমনের দৃষ্টি স্থির হয়ে আটকালো নীলিমার উপর। আগাগোড়া একবার ভালোভাবে দেখল। মেয়েটি অদ্ভুত পরিপাটি, নিখুঁতভাবে গোছানো। আগে কখনো এমন করে তাকে লক্ষ্য করা হয়নি। দৃষ্টির মতো অনিন্দ সুন্দর না হলেও তার ঔজ্জ্বল্যে কোনো কমতি নেই। একই ছাদের বাসিন্দা, একই রক্তধারা। সৌন্দর্য যেন উত্তরাধিকার সূত্রে উথলে উঠেছে তার অস্তিত্বে। কিছুক্ষণ নীরব দৃষ্টিপাতের পর ইমন চোখ ফিরিয়ে নিল। এই সৌন্দর্যে দীর্ঘক্ষণ স্থির থাকা অঘোষিত পাপ। নিজের চাহনিকে শাসন করে সে ঘুরে দাঁড়ালো রক্তিম আকাশের দিকে। বিকেলের প্রান্ত রেখা পেরিয়ে গিয়েছে সূর্য। আকাশ জ্বলে উঠেছে লাল আভায়। নীলিমা কাপড়গুলো গুছিয়ে তুলে নিয়ে একবার আর চোখে ইমনের দিকে চেয়ে দেখল। তারপর কোনো শব্দ না করেই নীরবে পা বাড়ালো। কিন্তু কিছু দূর গিয়েই পা থামালো নীলিমা। কানে ভেসে এলো এক ঝাঁক সুরের মৃদু তরঙ্গ। কোথায় পাবো বল, কোনখানে তুই? আকাশের দিকে মুখ তুলে অসংলগ্ন সুরে গুনগুন করছিল ইমন। সুর ভাঙা, তবুও শব্দগুলো মনের গভীরতম স্তর থেকে উঠে আসছে। নীলিমা ধীরে পিছন ফিরল। দূরদৃষ্টিতে আকাশে ডুবে থাকে ইমনের পিঠের রেখা চোখে পড়ল তার। কোথায় তোর দেশ? আজ যাবই। মঙ্গল গ্রহে তার দেশ, যাওয়ার ভাড়া আছে। ফিস ফিস করে নিজেই কথাটা বলে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে নীলিমা মাথা নেড়ে নিল। তবে ইমনের কান অবধি পৌঁছালো না তা। এরপর অদৃশ্য এক গোপন ভাবনায় আচ্ছন্ন হয়ে একরাশ অগোছালো অনুভূতি নিয়ে ধীর পায়ে চলে গেল পথের আধারে।